সবাইকে আমন্ত্রণ এবং স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। আজ ইভান সাইড তোমাদের সাথে আছি এবং চারপাশে তো শীতের আমেজ তো শুরুই হয়ে গেছে। আর শীত মানেই আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে পিঠাপুলির একটা উৎসব শুরু হয়। আর পিঠা সম্পর্কে শুরুতে আমরা তোমাদেরকে কিছু তথ্য জানাতে চাই। বাঙালির লোক ইতিহাস ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। সাধারণত পিঠা শীতকালের রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। এটি চালের গুঁড়া, আটা, ময়দা অথবা অন্য কোনো শস্যজাত গুঁড়া দিয়ে তৈরি করা হয়। এলাকা অনুযায়ী ভিন্ন ভিন্ন স্বাদের এবং আলাদা রকমের পিঠাও তৈরি হয়ে থাকে। শহরের ব্যস্ত জীবনে পিঠা তৈরি করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাই বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে পিঠা ঘর। পাশাপাশি গায়ে হলুদ, জন্মদিন, বিয়ে শাদী সহ বিভিন্ন অনুষ্ঠানে পিঠা সরবরাহের ব্যবস্থা করে থাকে সেই পিঠা ঘরগুলো। পিঠা সম্পর্কে জানা হলো, এবার জানাবো আমাদের সাথে অতিথি হিসেবে আজ রয়েছেন সাইফুল ইসলাম মিঠু, প্রভাষক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলা বিভাগের প্রভাষক তিনি। তার সাথে কথা বলবো কারণ আজ পিএসসি পরীক্ষাও শুরু হয়ে গেছে। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষা দিয়ে এসেছে, শুভকামনা। সামনের পরীক্ষার জন্য শুভকামনা। স্যারের কাছ থেকে আমরা বাংলা এবং পুরো পরীক্ষা নিয়ে অনেক কিছুই শুনবো। তোমাদের সাথেও কথা বলবার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি স্যার। পরীক্ষা তো শুরু হয়ে গেল, আজকে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ইংরেজি বিষয় দিয়ে আজকে পরীক্ষা শুরু হয়েছে। আপনাকে পেয়ে আসলে আমরা একটু বাংলা নিয়ে জানতে চাই। বাংলা পরীক্ষাটা সৃজনশীল হয় না, একটু ভিন্নভাবে হয়। তো বাংলা পরীক্ষাটা কীরকম হয় পিএসসি, সেটা নিয়ে শুরুতে একটু জানতে চাই। আসলে বাংলা প্রশ্নের ওরা যে পরীক্ষাটা দেয় সেটা কিন্তু দুইটা মানে অধ্যায় থাকে। অধ্যায় বলতে আমি বুঝিয়েছি দুইটা পর্ব থাকে বা দুইটা ভাগ থাকে। দুইটা ভাগ থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক আর একটা হচ্ছে গতানুগতিক, মানে যেটা আগে থেকে চলে আসছে। তো যোগ্যতা ভিত্তিক এবং গতানুগতিক দুইটা হওয়াতে মানে এই দুইটার মানে মিথস্ক্রিয়ায় ওরা কিন্তু খুব মানে সৃজনশীলভাবে উত্তর দেয় এবং আনন্দ সহকারে। যেমন আপনি খেয়াল করবেন আগে কি হতো, শুধু মুখস্থ নির্ভরতা, বাংলা মানে অনেক পড়া, অনেক পড়া, মুখস্থ নির্ভরতা, এবং দেখবেন কোনো কিছু কমন না পড়লে ওরা খুব মানে বয়স অনুযায়ী কিন্তু ওরা কিন্তু খুব মানে নার্ভাস ফিল করে। কিন্তু এখন কিন্তু সেটা না, কিন্তু ওরা কিন্তু এখন অনেক আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হওয়ার কারণ হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। ওরা এখন জানে যে মুখস্থ না পড়লেও আমরা উত্তর দিতে পারবো। এর কারণটা হলো ওই যে পূর্বের যে টেক্সট যদি ভালো থাকে, ওদের ফাউন্ডেশন যদি মজবুত থাকে, মূল পাঠ্য বই যদি ভালো থাকে, ওরা এখন যোগ্যতা ভিত্তিক কোনো প্রশ্ন উত্তর দেওয়া ওদের কোনো সমস্যা না। যেটা বিষয়, যোগ্যতা ভিত্তিক কথাটা শুনলে কিন্তু অনেক একটু ভয় পেয়ে যায়। হ্যাঁ, যেমন পঞ্চম শ্রেণী ওদের বয়স অনুযায়ী ওরা কি বা যোগ্যতা, কতটুকু এই যোগ্যতা ওরা অর্জন করে। কিন্তু আমার মনে হয় যোগ্যতা কথাটা মানে এতটা একটু গম্ভীর ভারী, ওরা একটু অনেকটা কিছুটা বিচলিত হয়, ভয় পেয়ে যায়। আসলে এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে যেটা আমি বলছি সেটা হলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ও কতটা যোগ্য হয়ে ওঠে নতুন পরিস্থিতিতে, ও কতটা মানিয়ে নিতে পারে, খাপ খেয়ে নিতে পারে। যেমন ও যে প্রশ্নটা শিখলো, যে উত্তরটা শিখলো, মূল পাঠ্য কবিতা বা গল্পে ও একটা বিষয় তো শিখেছে, কিন্তু ওইটা যখন সে নতুন পরিস্থিতিতে, নতুন পরিবেশে যখন প্রয়োগ করতে শিখবে, সেটাই কিন্তু যোগ্যতা ভিত্তিক। এবং তখনই কিন্তু আমরা ওই শিক্ষার্থীকে যোগ্য বলবো যে না, এখন তার পড়াটা কাজে লেগেছে। আর আগে যেটা হতো মুখস্থ নির্ভরতা। আপনি যে বলছিলেন যে তার মানে হচ্ছে যে সে একটা আনন্দ নিয়েও পরীক্ষা দেয়, যেটা আগে কিন্তু এই সুযোগটা ছিল না। একটা ভীতির কাজ করতো, কিন্তু এখন একটা আনন্দ। এবং এটার যোগ্যতা ভিত্তিক প্রশ্ন উত্তরে আরেকটা কারণ হচ্ছে ওকে কিন্তু মূল পাঠ্য ভিতরে নিয়ে যায়। কারণ ওর ভিতরে এই তাগিদটা আসে যে আমি যদি মূল পাঠ্য না পড়ি, যদি টেক্সট সম্পর্কে ভালো ধারণা না হয়, তাহলে আমি যোগ্য হতে পারবো না। সুতরাং স্বাভাবিক এখন কিন্তু দেখবেন এত প্রতিযোগিতা, নিজেকে কিন্তু গ্রাম হোক শহর হোক সকল শিক্ষার্থী কিন্তু এখন নিজেকে যোগ্য করতে চায়, আমি যেন নতুন পরিস্থিতিতে উত্তরটা দিতে পারি। সুতরাং এর ভিতরে কিন্তু ওদের আনন্দ আছে, সৃজনশীলতা। এবং এটার মাধ্যমে বোধহয় আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এই শিক্ষা, এই ধারার কারণে আমার কাছে মনে হচ্ছে আগে যেমন একটা নোট বই পড়ার প্রবণতা ছিল, এখন কিন্তু পাঠ্য বইয়ের দিকে অনেক বেশি মনোযোগী হচ্ছে। পাঠ্য বইয়ের ভিতরে নিয়ে যাচ্ছে ওদেরকে। এবং ওদের ভিতর সহজ কথা কি, যে আপনার মানে একজন শিক্ষার্থী যদি নিজের ভিতরে তাগিদ অনুভব না করে, গাইড তো তাকে সৃজনশীল করে না, নিজের ভিতর থেকে এটা হয়ে আসবে, ভেতর থেকে সেই আলোড়নটা তৈরি হতে হবে। এটাই কিন্তু এই মানে পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এটা, যে তোমার ভিতরে যা আছে সেটা প্রকাশ করো, তুমি সৃজনশীল হও,
তুমি মুখস্থ নির্ভর হয়েও না। একদম তাই। স্যার আমি এই জায়গাটিতে মানে গতানুগতিক বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। তার আগে যোগ্যতা ভিত্তিকের কথা আপনি বলছিলেন, যতটা সহজ করে বলছিলেন, এবং আপনি নিজে তাদের সাথে যখন ক্লাসগুলো নিচ্ছেন বা পড়াতে যখন যাচ্ছেন, তাদের কাছ থেকে সেই সাড়াটা কেমন পাচ্ছেন বা তাদেরকে কতটা এটার ভিতরে আসলে বা যদি ইনভলভ হওয়ার কথা বলি, সেটা কতটা আপনি দেখছেন? হ্যাঁ, আমি যেটা আগেই বলছি যে পড়ার সঙ্গে জ্ঞান চর্চার সঙ্গে কিন্তু আনন্দ থাকতে হবে। আপনি দেখবেন একজন শিক্ষার্থী যদি সে নিজেকে প্রকাশ করতে না পারলো, স্বাভাবিকভাবে ওটাতে কিন্তু সে সাড়া দিবে না। আর এখন কিন্তু সে নিজেকে প্রকাশ করতে পারে, নিজের চিন্তাটাকে প্রকাশ করতে পারে। আপনি দেখবেন যে যোগ্যতা ভিত্তিকে সব শিক্ষার্থী একটা থিম নিয়েই কিন্তু লিখে, কিন্তু প্রকাশভঙ্গি, উপস্থাপন ভঙ্গি কিন্তু এক একজনের এক এক রকম। এই যে আনন্দ, নিজেকে প্রকাশ করার মধ্যেই সবচেয়ে আনন্দ থাকে, মুখস্থ নির্ভরতার ভিতরে আনন্দ আসলে থাকে না। তো আমি তো আমার শিক্ষার্থীদের চমৎকার সাড়া পাই এবং ওরা প্রচন্ডভাবে আত্মবিশ্বাসী। এবং স্যার সেই আনন্দের কথা বলছিলেন, সাড়া পাওয়ার কথা বলছিলেন, আমিও আনন্দ নিয়ে একজনের সাড়া পেতে চাই। ফোনে একজন বন্ধু আছে, তার ফোনটা একটু নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নাম বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করবো সেটা বলো। আমার নাম সাজিদ, আর আমি জানা থেকে প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে। সাজিদ, কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7 এ। পড়াশোনা ভালো চলছে? হ্যাঁ চলতেছে। ঠিক আছে, চলো দেখি। জানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, কুমেরু স্রোত কোন দিক দিয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে? অপশনগুলো শুনে নাও। ক, দক্ষিণ আমেরিকার দক্ষিণ, খ, দক্ষিণ আমেরিকার উত্তর, গ, দক্ষিণ আমেরিকার পশ্চিম। বলো সাজিদ, সময় নিও না বেশি, হ্যাঁ, দ্রুত উত্তর দিয়ে দিও। দাঁড়ান। খ, দক্ষিণ আমেরিকার উত্তর। দক্ষিণ আমেরিকার উত্তর, যে উত্তর তুমি দিলে সেটা যদি দক্ষিণ দিক দিয়ে হতো তাহলে সঠিক হতো। উত্তর সঠিক নয়, আন্তরিকভাবে দুঃখিত। সঠিক উত্তর ক। বাংলার গতানুগতিক বিষয়টি নিয়ে এই ভাগটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, গতানুগতিক যে বিষয়টা সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের ভেতর থেকে। আচ্ছা, সবাই কিন্তু মানে আমরা কিন্তু ছোটবেলা থেকে এইভাবে অভ্যস্ত, মানে কথাতেই বুঝতে পারছি গতানুগতিক। যে গতানুগতিক মানে পাঠ্যপুস্তকের ভেতর থেকে। যেমন একটা কবিতার 6টা লাইন থাকবে, ওই 6টা লাইন এলোমেলো করে দেয়া থাকবে। আচ্ছা, ও কি করবে, ওই লাইনগুলো সাজিয়ে নেবে যেভাবে টেক্সটে আছে, ওভাবে ও সাজিয়ে নেবে। না, আগে যেমন হতো যে এই কবিতার 6 লাইন লেখো, সেটা না, এখন কিন্তু ওইটা নাই। তাহলে তো আরো সহজ হয়ে গেছে। কিন্তু এটাতে আবার পার্ট আছে, কিছু বিভাগ আছে। যেমন ওই লাইনগুলো 6টা লাইন কিন্তু খুব সুন্দর করে বিন্যস্ত করবে, সাজিয়ে নেবে, ওর মতো না, কবি যেভাবে দিয়েছেন সেভাবে। কিন্তু এখানে একটা বিষয়, কিন্তু ওই যে 6টা লাইন যে ও সাজাবে, এখানে কিন্তু বিরাম চিহ্নটার ব্যবহার আছে। ওখানে কিন্তু বিরাম চিহ্ন কিন্তু ওই রকম থাকবে না। স্বাভাবিকভাবে কবি যেভাবে বিরাম চিহ্ন দিয়েছেন এলোমেলো করে থাকবে না। এক্ষেত্রে ওকেই কিন্তু বিরাম চিহ্নটা কোন জায়গায় কবি ব্যবহার করেছিলেন ঠিক ওইভাবেই যদি 6টা লাইন সাজিয়ে এবং বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু ফুল মার্কস, অঙ্কের মতো ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আবার আরেকটা পার্ট আছে। আচ্ছা, যেমন এটা গেল ক, এই প্রশ্নটাতে। আবার খতে আছে এই কবিতাংশ কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আবার থাকবে আরেকটা মানে পর্যায়ে যে এই কবিতাংশের রচয়িতা কে। আচ্ছা, এগুলোতে সব এক এক করে, ঠিক আছে। কিন্তু ঘতে গিয়ে থাকবে ওই কবিতাংশ যেটা, ওই কবিতাংশের ভিতর থেকে একটা প্রশ্ন করা থাকবে 2 মার্কসের। আচ্ছা, ওকে উত্তর করবে, দিতে হবে যে ওই মানে ওই উত্তরটা কিন্তু ওই 6টা লাইনের ভিতরেই আছে, শুধু ওকে ওর মতো করে একটু সাজিয়ে লিখবে, উত্তরটা দিতে হবে। 2 মার্কসের জন্য 2টা লাইন লেখা। স্যার, আপনি যে প্রশ্নগুলোর কথা বলছিলেন, তো এটা শুনতে অনেকে কিন্তু অনেকেরই হয় যে আসলে আমি পরীক্ষার খাতাটা আমার কিরকম হওয়া উচিত, কিভাবে লিখবো, কতটুকু লিখবো, এরকম একটা বিষয় কিন্তু চলে আসে। আপনার সাথে সামনে একটা খাতাও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যদি আমাদেরকে যারা এখন দেখছেন তাদের জন্য যদি খাতাটা একটু দেখান, বলেন যে কিরকম লেখা উচিত। না, ঠিক আছে, না, এটাও গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে সে লিখবে। যেমন এখানে এই যে দেখেন, আমরা একটু ক্যামেরাতে যদি ধরি, 1 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ, যেটা পাঠ্যপুস্তকের ভিতর থেকে প্রশ্নটা। আচ্ছা, এখানে দেখেন 5টা প্রশ্ন কিন্তু দেয়া আছে, এবং প্রতিটা প্রশ্নের উত্তর দেখেন এই যে মানে 1 2 3 4 5 দিয়ে এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে। এটা কিন্তু এই যে মানে যেভাবে লিখেছে ওরা যেটা করে প্রশ্ন উঠায়, পরে আবার উত্তর লেখে, এটা করার দরকার নেই, শুধু উত্তর। এই যে দেখেন কিন্তু প্রশ্ন উঠাতে গেলে সময়টা চলে যায়। আবার দেখেন 2 নম্বর প্রশ্নে যেমন শব্দার্থ, শব্দ এখানে কিন্তু শব্দটা তুলতে হবে এবং শব্দার্থটা লিখতে হবে, যেটাই করেছে আমাদের শিক্ষার্থী, শব্দ এবং শব্দার্থ। এভাবে
তিন নং প্রশ্ন যেটা পাঠ্যপুস্তকের ভিতর থাকে, এখানে আমি একটু বলে রাখছি, এখানে কিন্তু 5 নম্বরটা কিন্তু ভাগ এরকম, ক নম্বর প্রশ্নে 1, খ নম্বরে 2, গ নম্বরে 2, মানে 3টা প্রশ্ন ওই পাঠ্যপুস্তকের ওই যে অনুচ্ছেদটা থাকবে বা কবিতাংশ থাকবে সেখান থেকে আমাদের শিক্ষার্থী কিন্তু এভাবে উত্তর দিয়েছে। দেখেন এই যে ক, খ, গ এর উত্তরটা কিন্তু দিয়েছে। ক নম্বর যেহেতু 1, একের জন্য বেশি লাইন রাখার দরকার নেই, আর অন্যগুলো যেহেতু 2, মানে 2টা লাইন বা 3টা লাইন, উত্তরটা চলে আসলেই হলো, মূল উত্তরটা থাকলেই হলো, এখানে কোনো ওটা। এরপরে দেখেন 4 নম্বরে কিন্তু থাকবে মূল ভাব, যে অনুচ্ছেদ যে প্যারাটা দেয়া থাকবে বা কবিতাংশ থাকবে ওইটার মূল ভাবটা আমাদের শিক্ষার্থী লিখবে। আর এটা তো নম্বর 5। তবে এখানে একটু বলে রাখি যে 5 নম্বরের জন্য কিন্তু দেখেন আমাদের শিক্ষার্থী কিন্তু বেশি লিখে নাই, কিন্তু মূল বিষয়টা কিন্তু লিখে দিলেই হয়। এই যে দেখেন বেশি কিন্তু মানে অপ্রয়োজনীয় অনেক কিছু বিশেষণ দরকার নেই, একদম কারণ জিস্ট ইনফরমেশনটা এখানে দিলেই কোনো হবে। পাণ্ডিত্য বা অপ্রয়োজনীয় কিছু দেখার দরকার নেই, মূল ভাব সে যেভাবে শিখেছে এভাবে দেখেন সে কতটুকু লিখেছে এতটুকু। আর 5 নম্বরের জন্য আমরা এই শিক্ষার্থীর কাছ থেকে পঞ্চম শ্রেণী বেশি কিছু আশা করি না, কারণ এক পৃষ্ঠাই এনাফ। এবং দেখেন কতটুকু গ্যাপ আছে বা স্পেস আছে। ঠিক এভাবে 5 নম্বর প্রশ্ন যেখান থেকে শুরু হবে যোগ্যতা ভিত্তিক, 1 থেকে 4 হচ্ছে পাঠ্যপুস্তকের ভিতর থেকে, আর গতানুগতিক 5 নম্বর থেকে শুরু হয়ে গেল কিন্তু যোগ্যতা ভিত্তিক। ওখানে কিন্তু বাহির থেকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে বা আমাদের সেই শিক্ষার্থী কিন্তু উত্তর দিয়েছে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকে, বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু শুধু উত্তরটা লিখবে, যেমন 1 নম্বরের উত্তর কত, যেমন 1 নম্বরে শুধু গ লিখলেই হবে না, গ এর সঙ্গে যে উত্তরটা দেওয়া আছে ওইটাও কিন্তু লিখতে হবে। আমাদের শিক্ষার্থী কিন্তু এটা করেছে। হ্যাঁ দেখেন এটা, হ্যাঁ এভাবে 6 নম্বর প্রশ্ন যেটা এখানে ছিল শব্দ এবং শব্দার্থ, ওই শব্দ এবং শব্দার্থ দিয়ে তাকে শূন্যস্থান পূরণ করতে হবে। কিন্তু এখানে আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে একটু বলে রাখি যে শব্দার্থ ওইখানে যে বাঁ দিকে থাকবে শব্দার্থ, ডান দিকে থাকবে শব্দার্থ, শব্দার্থ দিয়ে শূন্যস্থান পূরণ করতে পারবে না, মূল শব্দটা দিয়ে তাকে শূন্যস্থান পূরণ করতে হবে, শুধু শব্দার্থটা তার অর্থ বোঝার জন্য। আচ্ছা স্যার, আমরা বাকি খাতা দরকার হয় আরো দেখবো, কিন্তু একটা ফোন আমাকে এখন দিতে হচ্ছে, ফোনটা একটু নিয়ে আসি। কে বলছো? হ্যালো, কে বলছো বলো? আমি সুস্ময়। সুস্ময়, বলো কোন বিভাগ তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। সুস্ময়, দেখা যাক তোমার সামনে সুসময় আছে কিনা। প্রথম প্রশ্ন, ফিফার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, অপশনগুলো শোনো, ক রবার্ট গোরিন, খ জুলিয়াস রিমেট, গ স্যার স্ট্যানলি রাউস। বলো ফিফার একদম প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? সুসময় বলো, খ। উত্তর বলো, ক খ গ নয়। খ। জুলিয়াস রিমেট? হ্যাঁ। উত্তর তো হয়নি, আন্তরিকভাবে দুঃখিত। জেনে নাও, সঠিক উত্তর হচ্ছে ক রবার্ট গোরিন। তিনি 1904 সাল থেকে 1906 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। স্যার আরেকটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ নাম বলো। হ্যালো, হ্যাঁ নাম বলো। অন্তর। বিভাগ বলো, কোন বিভাগটা পছন্দ? ভাষা ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, আচ্ছা ঠিক আছে। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন বহুবচন বাচক প্রত্যয় কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? অপশনগুলো শুনে নাও, ক সব, খ জুথ, গ রাজি। বলো। গ রাজি। ক রাজি, কিন্তু আমি রাজি না, উত্তর সঠিক না, দুঃখিত। সঠিক উত্তর হচ্ছে খ জুথ। জানা হলো। স্যার আমরা খাতার বাকি অংশগুলো যেভাবে আপনি বলছিলেন সেভাবেই ধরে ধরে যেতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে 6 নম্বরে কিন্তু থাকবে শব্দ এবং শব্দার্থ দুইটাই পাশাপাশি, ওদের একটা চার্ট থাকবে। ওকে কিন্তু মূল শব্দটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, শব্দার্থটা শুধু ওর বোঝার জন্য। ঠিক আছে, আমাদের কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এইভাবেই তৈরি করেছে। হ্যাঁ, তারপর 7 নম্বর যে প্রশ্নটাতে এখানে 15 মার্কস, একমাত্র 7 নম্বরটাতেই মানে 3টা প্রশ্নের উত্তর দিলে প্রতিটা প্রশ্নের উত্তরে 5 করে থাকে। তো এখানে ওই যে বাহির থেকে পাঠ্যপুস্তকের বাহির থেকে যে অনুচ্ছেদটা থাকে ওইখান থেকে কিন্তু এই 3টা প্রশ্ন থাকবে, শুধু আগের থেকে যেহেতু ওর জ্ঞানটা আছে ওইটা প্রয়োগ করে লিখে দিলেই নম্বর হয়ে যাবে। আর প্রতিটা 5 নম্বর, তো প্রতিটা প্রশ্নে এই 5টা বাক্য দিলেই হয়ে যায়। আমার সাথে টেলিফোনে কোন বন্ধু আছে তার নামটা একটু শুনতে চাই। হ্যালো। হ্যাঁ ভাই, আমি ইমা। ভাইয়া তোমার টেলিভিশনের ভলিউম কমাও, শুরুতে একদম মিউট করে দাও, করে কোনো লাভ নাই, মিউট করো। তারপর হচ্ছে তুমি ছবি দেখো, ছবির এই নোবেল বিজয়ীর নাম বলো। অপশন শোনো, ক রাদারফোর্ড, খ চন্দ্রশেখর, গ রোনাল্ড রস। বলো।
হ্যাঁ ক রাদারফোর্ড। রাদারফোর্ড, আমি আন্তরিকভাবে দুঃখিত, উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে খ, চন্দ্রশেখর। আজ সবাই একটু ভালো মানে সঠিক উত্তর দিলে ভালো লাগতো। স্যার একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, আমি মেহতা। মেহতা, বলো কোন বিভাগ পছন্দ মেহতা? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, আচ্ছা। হ্যাঁ। তুমি কোন স্কুলে পড়ো? বোধেশ্বর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, শোনো, ভাষা ও ব্যাকরণ থেকে প্রথম প্রশ্ন। বাংলা ভাষায় কোন কোন শব্দশ্রেণী বা পদে পক্ষভেদ দেখা যায়? অপশনগুলো শোনো। ক, বিশেষ্য ও সর্বনাম। খ, সর্বনাম ও ক্রিয়া। গ, বিশেষণ ও ক্রিয়া। বলো। গ, বিশেষণ ও ক্রিয়া। মেহতা, আরো ভালো করে পড়াশোনা করতে হবে। উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে খ, সর্বনাম ও ক্রিয়া। আর ভাষা ও ব্যাকরণ বিভাগটি শেষ হয়ে গেল। স্যার, আমরা খাতার বাকি অংশগুলোতে ছিলাম, আমরা যদি একটু বাকি অংশগুলো আপনার কাছ থেকে দেখে নিতে পারি। হ্যাঁ, যেমন 8 নং প্রশ্নে যুক্ত বর্ণ দেয়া থাকবে। যুক্ত বর্ণকে বিশ্লেষণ করতে হবে এবং ওই যুক্ত বর্ণ দিয়ে বাক্য তৈরি করতে হবে। এখানে কিন্তু আমাদের শিক্ষার্থী কিন্তু যুক্ত বর্ণ বিশ্লেষণ করেছেন এবং বাক্য তৈরি করেছেন, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যুক্ত বর্ণ কিন্তু ওই যে মুক্তাক্ষর বদ্যাক্ষরের বিষয়টা, আমরা যেটাকে হর্ষ চিহ্ন বা হসন্ত চিহ্ন বলি, হসন্ত চিহ্নটা ব্যবহার করতে হবে, কারণ হসন্ত চিহ্ন ব্যবহার না করলে নম্বর কমে যেতে পারে। ঠিক আছে। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যেখানে বিরাম চিহ্ন থাকবে। ঠিক আছে, 5টা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, সঠিক হলে পূর্ণ নম্বর। এটা ওই পাঠ্য ভিতর থেকে, গদ্য বা অনুচ্ছেদ থেকে। 10 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। কিন্তু আমি একটু এখানে বলে রাখি, এখানে একটা অপশন কিন্তু থাকবে ওদের। এর আগে কিন্তু কোনো অথবা ছিল না, কিন্তু 10 নম্বরে অথবা থাকবে। এক কথায় প্রকাশের সঙ্গে ওদের ওই যে ক্রিয়াপদের চলিত রূপ সাধু ভাষায় থাকবে, চলিত করতে হবে। সুতরাং এক কথায় প্রকাশ চলিত একটা দিলেই হবে। তারপর হচ্ছে যেটা 11 নম্বরে এখানে ওদের অথবা থাকবে। আচ্ছা, সমর্থক শব্দ অথবা বিপরীতার্থক শব্দ একটা থেকে দিলে হবে, সবগুলোতে 5 নম্বর। 12 নম্বরে যেটা, সেটা হচ্ছে ওদের ওই যে গুছিয়ে লিখতে হবে, 6টা লাইন থাকবে, যেটা আমি আগেই বলেছি। ওটাকে সাজিয়ে লিখতে হবে, কবিতা অংশটা কোন গ্রন্থ থেকে, নাম, এটা করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে 13 নম্বর যেটা, 13 নম্বর এখানে কিন্তু সম্পূর্ণ নতুন, ওদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। আচ্ছা, যেমন এখানে আমি একটু বলে রাখি, প্রশ্নটা থাকে এরকম যে কোনো শিক্ষার্থী কোনো প্রতিযোগিতায় কিংবা কোনো বিষয়ে সে অংশগ্রহণ করতে চায়, এজন্য যে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় ওই প্রতিষ্ঠানের বা ওই প্রতিযোগিতার একটা ফর্ম ফিল আপ করতে হয়। এটা অনেকেই জানে না, কিন্তু এটা এখন মানে ওদেরকে অভ্যস্ত করাচ্ছে যেন পরবর্তীতে ওরা এগুলোতে অভ্যস্ত হয়। যেমন নাম, শ্রেণী, ক্লাস রোল, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, এখানে একটু বলে রাখি, শিক্ষার্থীর স্বাক্ষর, ঠিক আছে, আর এক জায়গায় থাকতে পারে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর কিংবা পরিচালকের স্বাক্ষর কিংবা সমন্বয়কারীর স্বাক্ষর। এখানে কিন্তু শুধু স্বাক্ষরটা শিক্ষার্থীকেই দিতে হবে, সেটা কোনো সিম্বল ব্যবহার করব, কিন্তু ও যেন কোনো পরিচালক বা কোনো সমন্বয়কারীর স্বাক্ষরটা না দেয়, এটা দিলে নম্বর কমে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে যেটা 14 নম্বর, এখানে একটা চিঠি অথবা দরখাস্ত, কিন্তু এখানে কোনো অথবা থাকবে না, হয় চিঠি থাকবে অথবা দরখাস্ত থাকবে। সুতরাং ওরা ওইভাবেই তৈরি হয়েছে, যদি নিয়মগুলো মেনে ওরা উত্তর দেয় তাহলে নম্বর পেয়ে যাবে। ঠিক আছে। আর সবশেষে থাকলো আমাদের রচনা, ওদের 4টা রচনা থাকবে, কিন্তু যে কোনো একটা থাকবে, আর ওখানে ওদের হিন্টস দেওয়া থাকে, পয়েন্ট, যেটাকে আমরা উপশিরোনাম বলি, ওই অনুযায়ী লিখবে। আর একটা বিষয় ওদের ভিতরে একটু চিন্তা থাকে যে আমরা কি ওই ফিক্সড করা পয়েন্টের বাইরে কিছু দিতে পারবো কিনা, বা ওই উপশিরোনাম। হ্যাঁ, এখানে একটু বলি, প্রাসঙ্গিক হলে দেওয়া যাবে, প্রাসঙ্গিক কিছু অতিরিক্ত দেওয়া যেতে পারে, এটাতে কোনো সমস্যা, কিন্তু এখানে মাথায় রাখতে হবে রচনা কিন্তু 200 শব্দের ভিতরে লিখতে হবে। আচ্ছা, সুতরাং 200 শব্দের ভিতরে লেখার জন্য ওদের একটু ওইভাবে সচেতন হয়ে হতে হবে। ঠিক আছে, আমাদের যেভাবে আমাদের শিক্ষার্থী বন্ধু এখানে লিখেছে। আচ্ছা স্যার, তাহলে আমাদের সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আমাদের সময় একেবারেই শেষের দিকে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমার কাছে এই পুরো প্রক্রিয়া দেখে মনে হচ্ছে পরবর্তীকালে যখন তারা পাবলিক বা ভর্তি পরীক্ষাগুলোতে যখন তারা অংশগ্রহণ করবে, তাই সেই প্রক্রিয়া সহজ হয়ে যাচ্ছে, অনেক সহজ হয়ে যাচ্ছে, এবং ওরা নিজেরাও তৈরি হয়ে আসতে পারছে। এবং স্যার, আমি একটু সামগ্রিকভাবে যদি আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থার কথা বলি, কি বলবেন আপনি? আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে সেটা কিন্তু যুগোপযোগী করা হয়েছে এবং শিক্ষার্থী বান্ধব তৈরি করা হয়েছে।
কারণ শিক্ষার্থীরা যখন যেন এই বিশ্বায়নের এই যুগে নিজেকে যেন তৈরি করে নিতে পারে, শুধু মুখস্থ নির্ভরতা দিয়ে সে কিন্তু এই নতুন যুগের সঙ্গে বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। এখানে অবশ্যই প্রতিটা শিক্ষার্থীকে সৃজনশীল হতে হবে। আর এই বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল বিষয়টাই কিন্তু সৃজনশীল করা, একটা চমৎকার বিকাশ তাদের হচ্ছে এই ব্যবস্থার ওদের মাধ্যমে। সৃজনশীলতা যেন বিকশিত হয়, কারণ ও যেন নিজেকে প্রস্ফুটিত করতে পারে, নিজে কোনোভাবেই যেন গুটিয়ে না যায়। ঠিক তাই স্যার, আমি আরেকটা ব্যাপারে একটু শেষবারের মতন জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলা পরীক্ষাকে সামনে রেখে ঠিক এই সময়ের প্রস্তুতি কি হতে পারে যারা পরীক্ষাটা দিতে যাচ্ছে? প্রস্তুতি কি, আমি সবার আগে তো অভিভাবক বৃন্দের উদ্দেশ্যে বলছি, আমি শ্রদ্ধা রেখে বলছি যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু ওরা কিন্তু অভ্যস্ত এবং ওদের কিন্তু ভালো প্রস্তুতি হয়ে গেছে, আমার বিশ্বাস এটা। কিন্তু ওদের যেন একটু চাপ না দেয়, মানসিক চাপ, কারণ ওদের বয়স অনুযায়ী ওরা কিন্তু এখন মানসিক চাপ, যদি ওরা বোঝা বহন করতে পারে, কিন্তু মানসিক ওদের এখন একটু দরকার একটু মানে পরিবার থেকে, শিক্ষক থেকে, আর এখন তো বাবা মার কাছেই ওরা যত তৈরি হচ্ছে, তো অভিভাবক বৃন্দের জন্য ওদেরকে একটু মানসিক চাপটা একটু কম দেন, কারণ ওরা কিন্তু অনেক পরীক্ষা দিয়ে আসছে, ওরা অনেক ভয় তৈরি মানে হচ্ছে, যে ওরা আনন্দ পারবে। নিয়ে ওরা পরীক্ষাটা হ্যাঁ, দিতে সেই যাবে, সেই আনন্দ আনন্দ ঘন যেন ওদের পরিবেশটা থাকে। যেন সব জায়গায় হ্যাঁ, থাকে। ওই সব জায়গায় ওইটার যেন একটা রেশ থাকে যেন আনন্দের, মানে সব জায়গায়। পরিবার থেকে জি। হয়তো বা চারপাশ থেকে হয়তো এই মেসেজটা আসতে পারে যে সামনে আসলে পরীক্ষা জিনিসটা আনন্দের, এবং আনন্দ পরীক্ষা নিয়ে যে তোমরা ভীতির না, হ্যাঁ, এটা যে আনন্দের, আনন্দের হ্যাঁ, এই আবহাওয়াটা যেন তৈরি হয়। তৈরি হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আনন্দের একটি সময় আমরা কাটালাম। হ্যাঁ, অবশ্যই এবং শিক্ষার্থী বন্ধুদেরও ধন্যবাদ, তোমরা সুস্থ থেকে সুন্দরভাবে পরীক্ষা দাও। এই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, ভালো থাকবেন। জি, আপনি ভালো থাকুন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে বিদায়বেলা একটা ঘোষণা তো সবার জন্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। খুব ভালো থাকো সবাই, এবং পরীক্ষা ভালো হোক আর ভালো কাটুক তোমাদের দিনগুলি, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।